গভীর রাতে রাজধানীর বংশাল থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিম আটক রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। আজ তোলা হতে পারে আদালতে। পানি ধীরগতিতে নামায় দীর্ঘায়িত হচ্ছে দুর্ভোগ, বাড়ছে রোগবালাই। ত্রিপুরায় বল্লামুখা খালের বাঁধ কেটে দেয়াই ফেনীতে ভয়াবহ বন্যার কারণ। বাঁধটা কাটিয়ে দিচ্ছে, এই ছোট করে কাটবার কারণে এত বড় নদীটা হয়ে গেছে। আমরা এখানে ওদের বিলোনিয়া শহর ডুবে যাচ্ছিল, তো এই জন্য ওরা কি করছে, আসি এদিক দিয়ে কেটেছে যাতে করে পানি বাংলাদেশে ঢুকছে। অর্থনীতিতে কালো টাকার প্রভাব দূর করতে উৎসে আঘাত হানতে চায় সরকার। স্থায়ীভাবে বন্ধে আইন করার তাগিদ অর্থনীতিবিদদের। যারা অনেস্ট ট্যাক্স পেয়ার তারা রেগুলার রেটে ট্যাক্স দেবে, আর যারা ট্যাক্স ফাঁকি দেবে তারা কম রেটে ট্যাক্স দেবে। এটা টোটাল এটাই সবচেয়ে বড় বৈষম্য। নিয়োগ বাণিজ্য করে 5 বছরে 100 কোটি টাকার মালিক রাজশাহীর সাবেক এমপি ডাক্তার মনসুর। উন্নয়ন প্রকল্পের অর্থ ও লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। সরকার পতনের দিনও কোনাবাড়িতে নির্বিচার গুলি চালায় পুলিশ। হৃদয়সহ নিহত অনেকের মরদেহের নেই হদিস। ধ্বংসযজ্ঞের পর আদাবর থানায় জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম। প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে আন্দোলনের প্রতিরোধে স্ফুলিঙ্গ ছড়িয়ে দেন অকুতোভয় নুসরাত। এখন দেশ করার লক্ষ্যে অবিচল। ভবিষ্যতে যাতে আমাদের দেশে আরও যদি কেউ কখনো ক্ষতি করার চেষ্টা করেন এবং আমরা তখনও এই সেমভাবে আমরা হয়তো প্রতিবাদ করতে পারবো। ঝিনাইদহ আইএইচটিসির এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের নানা অভিযোগ। অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে অপসারণ চেয়ে আন্দোলনের শিক্ষার্থীরা। 4 মাস বন্ধ থাকার পর কাপ্তাই লেকে মাছ ধরা শুরু। প্রথম দিনে কিছুটা কম ধরা পড়লেও শিগগিরই বাড়বে বলে আশা মৎস্যজীবীদের। সবাইকে স্বাগত, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত 1:45টার দিকে রাজধানীর বংশাল থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। হাজী সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। আজ তাকে আদালতে তোলা হতে পারে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পরে এটি হাসপাতালে আশ্রয় নেন তিনি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় হাজী সেলিমের। পরবর্তীতে 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। সেনা ও বিজিবি সদস্য মোতায়েন আর নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে ঢাকা মেডিকেলে গতকালই চালু হয় চিকিৎসা সেবা। 24 ঘন্টার জন্য কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেন চিকিৎসকরা। চলছে জরুরি বিভাগের কার্যক্রম। এখনকার পরিস্থিতি জানবো, ঢাকা মেডিকেল থেকে যুক্ত হবেন সহকর্মী মহিউদ্দিন মধু, তার কাছ থেকে। মধু, জানতে চাই শুধু কি জরুরি বিভাগেই সেবা দেওয়া হচ্ছে, আর কি পরিস্থিতি জানাবেন? সোহার, প্রথমত যে বিষয়টি সেটা হচ্ছে আমরা গতকাল রাত প্রায় 8টা থেকে দেখেছি যে শুধু জরুরি বিভাগে যে কার্যক্রম সেটি চালু হয়েছে এবং দীর্ঘ কর্মসূচির পর কিন্তু সেই কার্যক্রমটি চালু হয়েছে। ইতিমধ্যে সকাল থেকে যে পরিস্থিতি সেটি আমি যদি বলতে চাই যে আমরা দেখছি যে স্বাভাবিক যে কার্যক্রম থাকে, মেডিকেলের রোগীদের আনাগোনা সহ ডাক্তারদের আসা যাওয়া সব কিছু আমরা স্বাভাবিক দেখছি। তবে এই স্বাভাবিকতার পেছনে সেটি হচ্ছে যে এখানে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের যেই প্রহরা সেটির মাধ্যমে কিন্তু কার্যক্রম চলছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে একটি সেনাবাহিনী এটিসি আছে, কয়েক প্লাটুন সেনাবাহিনী রয়েছে এবং একই সাথে এখানকার যে কার্যক্রমের জন্য সেটি কিন্তু স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে ঢাকা মেডিকেলে যারা অ্যাটেন্ডেন্ট হিসেবে রোগীর সাথে আছেন তাদের কাউকেই কিন্তু যে টিকিট অর্থাৎ টিকিট ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ রোগীর সাথে যে টিকিট সেটি পূরণ দেওয়ার পর তারপরে অ্যাটেন্ডেন্ট পাস নিয়ে তারপর ঢুকতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে যে বিষয়টি সেটি হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা যেটি প্রয়োজন
সেটি জরুরি বিভাগ কেন্দ্রিক করা হয়েছে, তবে বহির্বিভাগে যে রোগী দেখার সেটির কার্যক্রম আমরা যতটুকু খবর পেয়েছি এখনো পর্যন্ত শুরু হয়নি। সেটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ কখন নিয়ে হবে, কি করা হবে সেটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। তবে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি বিভাগে যারা আসছেন তাদের যে সেবা কার্যক্রম সেটি স্বাভাবিক দেখতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত। মধু, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে সবশেষ তথ্য দেওয়ার জন্য। বানের জল ধীরগতিতে নামায় কমছে না বন্যা কবলিত এলাকার দুর্ভোগ, তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন 5 উপজেলা, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। চরম ভোগান্তিতে 10 লাখ বানভাসী। দিন দিন বেড়েই চলেছে জ্বর, সর্দি, কাশি সহ পানিবাহিত নানা চর্মরোগের প্রকোপ। ফেনীতে এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ, প্রাণ হারিয়েছেন 26 জন। এখনও অনেকেরই দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। কুমিল্লার প্লাবিত 14 উপজেলা থেকেও ধীরগতিতে নামছে বানের জল, তবে এখনও 11 লাখ মানুষ জলবন্দী। যারা ঘরবাড়িতে ফিরেছেন তারা মেরামতে ব্যস্ত। চলছে ঘুরে দাঁড়াবার চেষ্টা। নোয়াখালীর কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। খাবার দাবার, শুকনো খাবার খেয়ে বাঁচতে আছি, পানির সংকট, গ্যাস, বিদ্যুৎ সংকট। শুকনো খাবার খেয়ে কতক্ষণ বাঁচা যায় মানুষ? আমাকে ই করেন, ডাল চাল এইসব তো ভালো জিনিস দেন, আমরা যাতে খাই বাঁচতে পারি। স্যালাইন খাইও হইতেছে না, আবার বেশি বেশি গোটা গোটা হইতেছে বাচ্চাগুলো শরীরে এই পচা পানিতে। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় 43টি ইউনিয়নের প্রায় সবকটিতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত 26 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। কিন্তু কেন এমন ভয়াবহ বন্যা, এর কারণ অনুসন্ধান করেছে যমুনা টেলিভিশন। প্রাথমিকভাবে জানা গেছে পরশুরাম উপজেলার নিচকালিকাপুর গ্রামে মুহুরী নদীর বাঁধ ভেঙে পানি ঢোকে লোকালয়ে। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় অংশে বল্লামুখা খালের বাঁধ কেটে দেয়াতেই এমন ভয়াবহ বন্যা। বাসমোড়ার এই পশ্চিম পাশে এখানে তারা কাটিয়েছে বানটা। দেখছেন আপনি? জি। কারা? এই ইন্ডিয়ার লোকেরা, বিছাপাড়া বানটা কাটিয়ে দিচ্ছে। এই ছোট করে কাটবার কারণে এত বড় নদীটা হয়ে গেছে আমরা এখানে। পরশুরাম উপজেলার নিচকালিকাপুর গ্রামের বাসিন্দা 81 বছর বয়সী আক্কাস আলী জানাচ্ছিলেন ফেনীতে ভয়াবহ বন্যার কারণ। সম্প্রতি পাহাড়ি ঢলে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহর প্লাবিত হয়। নিজেদের শহর বাঁচাতে বল্লামুখা খালের মুখে ভারতীয় অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাঁধ কেটে দেয় স্থানীয়রা। এতে তীব্র গতিতে পানি ঢুকতে থাকে পরশুরামের লোকালয়ে। বিধ্বস্ত হয় একের পর এক জনপদ। এমনটাই বলছিলেন সীমান্ত এলাকার বাসিন্দারা। ওদের বিলোনিয়া শহর ডুবে যাচ্ছিল, তো এই জন্য ওরা কি করছে, আসি এদিক দিয়ে কেটেছে যাতে করে পানি বাংলাদেশে ঢুকতে। ওরা কাটে দেওয়ার কারণে পানিগুলো এদিক দিয়ে গিয়ে পশ্চিম দিকে চলে গেছে। পরশুরাম, ফুলগাজী, ফেনী, দাগনভূঞা, কুমিল্লা, লক্ষ্মীপুর সব জায়গায় একসাথে প্লাবিত হচ্ছে শুধু এই পানিগুলাই গিয়ে। এর আগে নিচকালিকাপুর সীমান্তের শূন্য রেখায় মুহুরী নদীর বাঁধ কেটে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এ সময় বিএসএফ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। ওরা প্রথমে আমাদেরকে ফাঁকা 5 রাউন্ড গুলি করে ভয়ভীতি দেখিয়ে আমাদের বাঁধটি কাটার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ব্যর্থ হয়ে ওরা ধাওয়া খেয়ে, বিজিবির এলাকাবাসীর ধাওয়া খেয়ে ওরা ওই পারে গিয়ে ওদের দেশের বাঁধটা কেটে দিয়েছে। গেল 20 আগস্ট সকালে বিভিন্ন মসজিদে মাইকিং করে বল্লামুখা খালের বাঁধের ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়। ভারতীয় অংশে খালের বাঁধ কেটে দেওয়ায় পানির প্রবাহে বাংলাদেশ অংশের পুরো চরটি নদীতে পরিণত হয়, যা এবারের বন্যার ভয়াবহতার কারণ বলছেন স্থানীয়রা। 1983 সালের বন্যার সময়ও এই বাঁধটি কেটে দেওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বলেও জানান তারা। আরো 83 সালেও তারা কাটা দিছিল, ভারতের এখান দিয়ে কাটা দিছিল। তো এই পানি এদিকে হয়ে গেছে। এখানে যদি একটা বেড়িবাঁধ না হয় তাহলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর অত্র এলাকার যতবার বন্যা হবে ততবারে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। বাঁধ কাটার বিষয়টি নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে বন্যার ভয়াবহতার কারণ খতিয়ে দেখার পরেই বিস্তারিত জানাতে চান কর্মকর্তারা। ওইখানে বিএসএফ কাটতে চাইছিল কিন্তু জনগণ বাধা দিছে, তারপর চলে গেছে। নিচকালিকাপুর 0 পয়েন্টে পানির কারণে ভাঙ্গা পড়ছে। এটা অনেক বড় হয়ে ভাঙ্গা পড়ছে, বুঝছেন, প্রায় 70-80 মিটার আর কি। উত্তর দিকে গেলে প্রায় 400-500 গজ গেলে ওই দিক দিয়ে বাংলাদেশের ভিতরে কোনো বাঁধ ছিল না। বাংলাদেশের ভিতরে বাঁধ না থাকার কারণে পানিটা বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে। এটা কিন্তু বেড়িবাঁধ নদীর ধারে। যেহেতু শুরুটা হয়েছে আমাদের মুহুরী নদী দিয়ে, এই বিশেষজ্ঞ যারা তারা আসতেছেন তারা দেখবেন, তারপরে তারা এটা ব্যাখ্যা দিবেন।
বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে পারি যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। আমি এই মাত্র আপনার কাছে বিষয়টা শুনলাম, বস্তুনিষ্ঠভাবে শুনলাম। ভারতীয় অংশে বল্লামুখা খালের বাঁধ কেটে দেওয়ার পর ঢলের পানি পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর, ফকিরের খিল, কালীকৃষ্ণনগর হয়ে সিলোনিয়া নদীতে পড়ে। এর ফলে অন্যান্য নদ নদীর পানিও বেড়ে যায়, প্লাবিত হয় ফেনীসহ পার্শ্ববর্তী এলাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ। এবারে বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনার কাছে জানতে চাই যে ফেনীর যে নিমজ্জিত এলাকাগুলো এখনো পানিতে ডুবে আছে, যে এলাকাগুলো, সেগুলোর কি অবস্থা এবং জলবন্দী মানুষের পরিস্থিতির কোনো রকম উন্নতি হয়েছে কিনা জানাবেন। সোয়ার, ভারতের আগ্রাসনে বাংলাদেশের এবারে যে ভয়াবহ যে বন্যা হয়েছে সেখানে 26 জনের মৃত্যু হয়েছে। এর বাইরে হচ্ছে যে এখনো বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে। আমরা জেনেছি যে 24 লাখ পশুরও মৃত্যু হয়েছে। এখানে যে 43টি ইউনিয়ন রয়েছে, 43টি ইউনিয়নের প্রতিটি গ্রাম প্লাবিত হয়েছে। আপনি যেটি বলেছেন যে এখন সর্বশেষ এখানকার মানুষের অবস্থা, এখানকার মানুষের এখন অবস্থা আসলে এখানকার যে সকল মানুষ যারা নদী দখল করে রেখেছিল, খাল দখল করে রেখেছিল, সেটির আসলে যার কারণে এখনকার মানুষে ভোগান্তিতে, এখন মানুষ মরছে, তারা ভোগান্তিতে পড়েছে। আমি এখন যে কলোনিতে আছি সেই কলোনিতে এখন দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে যে এটির মেঝে কিন্তু মাটি, যার কারণে হচ্ছে যে এখানে যারা বসবাস করে যখনই তারা পা দিচ্ছে সে পাটি আসলে মাটিতে দেবে যাচ্ছে। যারা আশ্রয়কেন্দ্র ছিল সেই আশ্রয়কেন্দ্র থেকে যখন তারা এরকম তাদের বাড়িঘরে ফিরছে, সে সকল বাড়িঘরে ফিরে দেখে তাদের আসলে এমন অবস্থা, তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। তারা চেষ্টা করছে, তারা তাদের ঘর বাড়ি আসলে আবার পুনরুদ্ধার করার জন্য সে চেষ্টা তারা এখানে করছে। এর বাইরে হচ্ছে যে মানুষ এই মুহূর্তে ফেনীতে পানিবাহিত রোগে ভুগছে। ফেনী জেনারেল হাসপাতালে আমি খবর নিয়েছি, সেখানে এখনো 100 জনের উপরে মানুষ ডায়রিয়া রোগের চিকিৎসা নিচ্ছে এবং কি 50 জনের উপরে মানুষ সাপের দংশনে রয়েছে। এখনো মানুষ এরকম পানি নিমজ্জিত, বিশেষ করে হচ্ছে যে দাগনভূঞা উপজেলার রাজাপুর, সিন্দুরপুর এবং জাইলসকরে এখনো হাঁটু পরিমাণ পানি রয়েছে। তো হয় আরিফ, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে লক্ষ্মীপুর যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আনিস কবির। আনিসের কাছ থেকে জানবো লক্ষ্মীপুরের বর্তমানে কি অবস্থা। জানাবেন যে বর্তমানে বন্যা পরিস্থিতির আসলে কতটুকু উন্নতি হয়েছে, পানি যে কমেছে কতটুকু দৃশ্যমান সেটা, এবং বানভাসীরা কি ঘরে ফেরা শুরু করেছেন কিনা, আশ্রয় কেন্দ্রের কি অবস্থা। সোহার, আসলে যেটি বলেছেন যে বন্যার আসলে কিন্তু অবনতি আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে পানি যে ধীর গতিতে নামছে সেটি কিন্তু 1 থেকে 2 ইঞ্চের বেশি কিন্তু পানি নামতে শুরু করেনি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে মানুষের যে দুর্ভোগ রয়েছে, এখনো কিন্তু মানুষের যে দুর্ভোগ এবং দুর্দশা সেটি কিন্তু এখনো কিন্তু পড়ে আছে। আর এদিকে আশ্রয় কেন্দ্রে যারা আছেন, আশ্রয় কেন্দ্রে কিন্তু যারা এখনো পর্যন্ত আছেন তারা কিন্তু হাঁপিয়ে গেছেন থাকতে থাকতে, কারণ এখানে তাদের যে অভ্যস্ত না, কারণ এতগুলো মানুষ একসাথে আশ্রয় কেন্দ্র থেকে তারা হাঁপিয়ে গেছেন, যার কারণে তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব পানিগুলো যেন নেমে যায়, নেমে গেলে তারা কিন্তু বাসা বাড়িতে ফিরতে পারবে। কিন্তু সেই পানিগুলো নামার কোনো এখনো পর্যন্ত বিকল্প কোনো দেখা যাচ্ছে না, কারণ লক্ষ্মীপুর জেলা বিভিন্ন স্থানে যে খালগুলো রয়েছে সেই খালগুলো কিন্তু বিভিন্ন স্থানে জলাবদ্ধতা করে রেখেছে, যার কারণে পানিগুলো নামার জন্য কোনো গতি দেখা যাচ্ছে না। এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়তেছে। আর এখনো কিন্তু লক্ষ্মীপুরের শহরে এবং বিভিন্ন স্থানে সড়কগুলোতে এখনো কিন্তু পানি কিন্তু এখনো রয়ে গেছে, যার কারণে মানুষের সড়কের বিভিন্ন স্থানে এখনো রাস্তা চলাচল কিন্তু এখনো অনুপযোগী অবস্থা পড়ে আছে, কারণ সড়কগুলোতে এখনো কোথাও হাঁটু পর্যন্ত পানি, কোথাও কোমর পর্যন্ত পানি। আর মানুষের বাসা বাড়িতে এখনো পর্যন্ত বুক পরিমাণ পানি, কোথাও দেখা গেছে মানুষের মাথার উপরে পানি, এরকমও দেখা যাচ্ছে দুর্গম এলাকাগুলোতে, যার কারণে মানুষের এখন পর্যন্ত দুর্ভোগ কিন্তু এখনো কিন্তু শেষ হয়নি। কারণ দুর্ভোগ কবে শেষ হবে সেটি কিন্তু এখনো বলা মুশকিল, কারণ এই পানিগুলো যদি যত দ্রুত না নামবে এতে করে মানুষের বিভিন্ন রোগবালাই সৃষ্টি হচ্ছে। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। ধন্যবাদ আপনাকে। অর্থনীতিতে কালো টাকার প্রভাব দূর করতে চায় সরকার, এজন্য কালো টাকার উৎস বন্ধেও নেওয়া হচ্ছে উদ্যোগ। এরই মধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে কালো টাকা সাদা করার রীতি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। কেবল সীমিত সময় নয়, কালো টাকা সাদা করার সুযোগ স্থায়ীভাবে বন্ধের জন্য আইন করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা।
দেশে কালো টাকার আকার কতটা বড় তার কোনো পরিসংখ্যান নেই। জাতীয় রাজস্ব বোর্ড কিংবা আর্থিক বিভাগ থেকেও আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করা হয় না। তবে বেসরকারি প্রতিষ্ঠান টিআইবির এক গবেষণায় দেখা যায় দেশে কালো টাকার পরিমাণ জিডিপির 10 থেকে 38% মধ্যে উঠানামা করে। কর রাজস্বের পরিমাণ জিডিপির 10% উন্নীত করার লক্ষ্যে চলতি বাজেটে নিয়মিত করদাতাদের 25% বেশি কর দিতে হচ্ছে। সেখানে কালো টাকার মালিকদের মাত্র 15% কর দিয়ে অপ্রদর্শিত টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। বিষয়টি কর খাতে বৈষম্য তৈরি করছে। যারা অনেস্ট ট্যাক্স পেয়ার তারা রেগুলার রেটে ট্যাক্স দেবে, আর যারা ট্যাক্স ফাঁকি দিল তারা কম রেটে ট্যাক্স দেবে। এটা টোটালি এটাই সবচেয়ে বড় বৈষম্য বিরোধী বাংলাদেশে এই ধরনের বৈষম্য আসলে অ্যাকসেপ্টেবল না। অর্থনীতিবিদদের অভিমত, নামমাত্র কর প্রদানের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ থাকায় সৎ করদাতারা নিরুৎসাহিত হচ্ছেন। কর না দেন সৎ পথে, তাহলে সুযোগ থাকলেও আপনাকে কিন্তু বেশি হারে কর দিতে হবে। সেটা দিলে সৎ করদাতারা ক্ষুব্ধ হন না। এই ধরনের পলিসির একটা বড় অভিযোগ ছিল যে আপনারা তাহলে সৎ করদাতাদের তো নিরুৎসাহিত করছেন। এ পর্যন্ত দেশে 16 বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে শুধুমাত্র অপ্রদর্শিত আয় সাদা করার সুযোগ বন্ধ করাই যথেষ্ট নয়, বরং বিভিন্ন মাধ্যমে কালো টাকা আয়ের উৎস বন্ধ করার পরামর্শ তাদের। তো আমার মনে হয় না এগুলো আমাদের আর অব্যাহত রাখা দরকার। তো এটার অবসান ঘটিয়ে আমরা বরং ওই যে যারা পাচার করেছে, যারা অপরাধী কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা ধরার এবং শাস্তি দেওয়ার চেষ্টা করি। রিয়েল এস্টেটে টাকাটা বিনিয়োগ করেন বা আপনি এক্সপোর্ট প্রসেসিং জোন বা স্পেশাল ইকোনমিক জোনে বা শেয়ার বাজারে যদি টাকা বিনিয়োগ করেন আপনাকে আরও বিশেষ কিছু সুবিধা দেওয়া হচ্ছে। এইগুলো তো ওই আচরণটাকে উৎসাহিত করা হচ্ছে। সবচেয়ে বেশি টাকা সাদা হয়েছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে 2007 ও 2008 সালে। ওই সময় প্রায় 32,000 করদাতা 11,107 কোটি টাকা সাদা করেন। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এমপি ছিলেন মাত্র 1 মেয়াদ। সে 5 বছরে শুধুমাত্র এলাকায় নিয়োগ বাণিজ্য করেই 100 কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে রাজশাহী 5 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমানের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন বেসুমার তার নির্বাচনী এলাকায় এমন অভিযোগ মুখে মুখে। সম্প্রতি নিয়োগ বাণিজ্য ও অর্থ পাচার সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মনসুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রাজশাহীর পুঠিয়া ইসলামিয়া ডিগ্রি কলেজে 2 দফায় 16 জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয় 2018 ও 19 সালে। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, এই নিয়োগ প্রক্রিয়ায় 1 কোটি 80 লাখ টাকা নিজের পকেটে ঢোকান তৎকালীন সংসদ সদস্য ডক্টর মনসুর রহমান। ওনারা আমার কাছ থেকে চেক সই করে নিতেন। চেক সই করে নিয়ে কলেজের যখন মানে 5-6 মাসের টাকা জমা হতো তখন ওই চেক দিয়ে আমাকে উপর থেকে টাকা তুলতে বলতো। আমি উপর থেকে টাকা তুলতাম, প্রিন্সিপাল আমার সঙ্গে উপরে যাইত। ওই টাকা নিয়ে এসে প্রিন্সিপাল সভাপতিরা ওনারা সব নিয়ে চলে যেত, আর আমি এইভাবে খালি হাতে ঘুরে যেতাম। রাজশাহী 5 আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য এই কলেজের ব্যবস্থাপনা পরিষদে তার ছেলে ও মেয়েকে পর্যায়ক্রমে বানিয়েছেন সভাপতি। তাদের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় নিজের আধিপত্য বজায় রেখেছিলেন। একবার নিজের মেয়েকে সভাপতি করলো, ওনার মেয়েটা যখন উবিতে নিয়ে চায়না চলে গেলেন, তার ওনার ছেলেকে আবার সভাপতি করলেন। করে কলেজে যে নিয়োগগুলো হলো লক্ষ লক্ষ টাকা সরাসরি এমপি নিজের হাতে নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একই কায়দায় নিয়োগ বাণিজ্য করে কয়েকশো কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতিবাদ করলে নির্যাতনের শিকারও হতে হয়েছে শিক্ষকদের। এই 15-20 বছরে মানে শুধু লুটপাট আর লুটপাট, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন তো হয়েছেই। 18 সালে মন্ত্রণালয় অনুমোদন ক্রমে আমাদের আর কি বেতন হয়। ওই সময় বেতনের জন্য আমার কাছ থেকে যে তারা 5 লক্ষ টাকা নিয়েছে। ব্যাপক দুর্নীতি হয়েছে, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নের যে টাকাটা আসতো সেখানে মারিং কাটিং হয়েছে। টাকার পরিমাণ যদি মানে 1200 বা 1000 থাকে, সেখানে কোথাও কোথাও নিয়েছে 2000, 3000, 4000 পর্যন্ত নিয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে সরকারি অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে ডাক্তার মনসুর রহমানের বিরুদ্ধে।
যে রাজনৈতিক পাওয়ার ছিল, এমপি ছিলেন, ওনার কথাতেই সব কিছু চলতো। প্রিন্সিপাল ওনাকে সর্বপ্রকার সাহায্য করতেন এবং কোনো উন্নতি করেনি আমাদের কলেজের। সুযোগ সুবিধা আমরা যেটা প্রাপ্য সেটা আমাদেরকে দেয়নি, তার রাজনীতি হিসেবে সেটা তিনি ভোগ করতেছে। আওয়ামী লীগপন্থী পেশাজীবী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা হিসেবে মনসুর কাজ করেছেন দীর্ঘ সময়। 2018 সালের জাতীয় নির্বাচনে অনেকটা চমক হিসেবেই আসে তার দলীয় মনোনয়ন। সেই নির্বাচনে তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন 14 লাখ টাকা। 5 বছরের ব্যবধানে দৃশ্যমান আয় বেড়ে দাঁড়ায় 93 লাখ টাকায়। যদিও দুদকে জমা পড়া অভিযোগ বলছে এই সময়ে তিনি শত কোটি টাকার মালিক হয়ে বিদেশে অর্থ পাচার করেছেন। এলাকার উন্নয়ন প্রকল্প থেকেও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 18 থেকে 20 মাসের মধ্যে আপনারা দেখেন রাস্তার কি পরিবেশ, যা পারিছে করতে চলে গেছে, কেউ কোনো বলারও নাই, দেখারও নাই। রাস্তা তো কার্পেটিং হইলে তো সেই কার্পেটিং হয়নি, খালি নুন দিয়া সেটা ঠিক আছে। মাত্র এক মেয়াদেই তার বিরুদ্ধে ওঠে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতির অসংখ্য অভিযোগ। সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি দলের মনোনয়ন থেকে বঞ্চিত হন। এসব অভিযোগ নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ডাক্তার মুনসুর রহমানকে পাওয়া যায়নি। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকেলেও নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে পুলিশ। এদের মধ্যে অনেকের মরদেহের হদিস মিলছে না। এ যেমন কোনাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হৃদয়ের মরদেহ কোথায় জানা নেই কারো। মরদেহের হদিস না মিললেও স্থানীয় সাংবাদিকদের নামে মামলা নিয়ে বসে আছে পুলিশ। সব মিলিয়ে হযবরল অবস্থা। গাজীপুর থেকে ফিরে সেসব গল্প জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন রুবেল হাসান। গত 5 আগস্ট বিকেলে গাজীপুরের কোনাবাড়ি থানার পাশেই ঘটে এই ঘটনা। ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য একটি ছেলেকে ধরে রেখেছেন। পেছন থেকে আরেক পুলিশ সদস্য ছেলেটির শরীরে শটগান ঠেকিয়ে গুলি করে দেয়। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞাত এই কিশোর। আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায় গুলি করার কিছুক্ষণ পর 4 পুলিশ সদস্য ছেলেটির 4 হাত পা ধরে থানার দিকে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত এই কিশোরের হদিস মেলেনি। মরদেহ কোথায় তাও জানে না কেউ। প্রত্যক্ষদর্শীরা বলছেন ছেলেটিকে গুলি করে হত্যার পর বস্তায় ভরে মরদেহ থানার ভেতরে নিয়ে যায় পুলিশ সদস্যরা। ওই পুলিশে করলো আইসে, ঠিক আছে, সেটা এদিক দিয়ে দেখলে বুঝছেন, ওই চালিয়ে যাওয়ার পরে আইসেই মেরা দিল, মারার পরে এখানে পড়ে গেছে, এই যে পরে ঠিক আছে, ওরা এখান থেকে টাইনা আছে ওখানে নিছে, ওখানে নেওয়ার পরে তারপরে বস্তায় পড়ছে। হ্যাঁ, বস্তায় পরে তারা থানায় নিয়ে গেছে। যে পুলিশটা গুলি করছে একদিক থেকে রাউন্ড করে আইসা ঠাসকার স্পটে গুলি করছে, গুলি করার সাথে সাথে ছেলেটা পড়ে গেছে। ভিডিও ফুটেজ দেখে ইব্রাহিম নামের এই যুবক আমাদেরকে নিশ্চিত করেন নিহত কিশোর তার স্ত্রীর ছোট ভাই হৃদয়। বাড়ি টাঙ্গাইল হলেও পড়ালেখার খরচ ও সংসারের হাল ধরতে কোনাবাড়িতে অটোরিকশা চালাতো। ভিডিও দেখে আমি দেখছি আমি আমার ভাই, আবার নিজস্ব হয়েও আমি দেখছি যে আমার বাইরে নিয়ে ওই থানার সামনে ওই জায়গায় রাখছে। আমি ওইখানে ভিডিও দেখি, ছবি দাঁড়িয়ে দেখে আমি নিশ্চিত করছি আমার ভাই। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় হৃদয়ের পরিবার। স্তব্ধ বাবা, কান্না থামছে না মা বোনের। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি মরদেহের সন্ধান চাই পরিবার। আমার বাবার লাশটাই না দিবেন, যে নিচাই আমি বাবার আড্ডিটা পাইলাম দেশে নিয়ে মারি দিব। আমার ছেলেটা মাইরা গোপন করে হলাই দিছে, আমার ছেলের লাশ চাই আর পুলিশের বিচার চাই। লাশ কি করছে এটা পুলিশে জানে, হ্যাঁ, এটা পুলিশের দলে থানার ওসি আছে, হ্যাঁ দলেই পাওয়া যাবো কই রাখছে। স্থানীয়রা বলছেন হৃদয়ের মরদেহ সহ আরো কয়েকটি মরদেহ ওই দিন রাতে গুম করেছে কোনাবাড়ি থানা পুলিশ। এখানে মারছে একটা, এনজেল গেটে মারছে একটা, আবার মেডিক্স রোডে একটা, এলো 3টা আর এমনি আছে 2টা মারা গেছিল। আমাদের ওদিন সকালবেলায় না কেউ ফেরত নেই, কারও নেই। মরদেহের হদিস না পাওয়া গেলেও ওই ঘটনায় কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। সেখানে আসামি করা হয়েছে স্থানীয় 5 সাংবাদিক সহ কয়েকজনকে। মামলার বাদীর দাবি নিজেদের দায় এড়াতে পুলিশ ইচ্ছামতো নাম দিয়ে মামলা রুজু করেছে। বাইরে তো মারছে পুলিশে, আমি ভিডিও তো দেখছি, আবার পুলিশে ধরে নিয়ে সবাই রাখছে দেখছি। এটা আমার বাইরে তো বিচার চাই আমি, তো এটা নিয়ে আমি মামলা করছি। আমি তো নেকা করা জানি না, আমি কানা মানুষ। আমি একবার কাছে বইলা দিছি, তো এরা মামলা করছে। এলাকার কিছু নেতা খাতা নাম দিয়ে দিছে আর নাম দিয়েছে সাংবাদিক। এটা তো সাংবাদিক তো মারা লেগে, এটা তো ভিডিও তো প্রমাণ আছে।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কোনাবাড়ী থানার ওসি। হ্যাঁ, ভিডিও ফুটেজে 5 তারিখে একটা ঘটনা ঘটছে, কে বা কারা ঘটাইছে, বা যেহেতু মেট্রো পোশাক না, ওই পোশাকে কে আছে এটা আমরা তদন্ত করতেছি। ফেয়ার ইনভেস্টিগেশন করে প্রকৃত যারা দোষী তাদেরকে নিয়ে আসতে হবে। স্থানীয় সাংবাদিকরা বলছেন, পূর্ব শত্রুতা ও পুলিশকে বাঁচাতে সাংবাদিকদের নামে মামলা করা হয়েছে। ধামাচাপা দেওয়ার জন্যই, পুলিশকে রক্ষা করার জন্য আমাদের এই সাংবাদিকদের জড়ানো হয়েছে। মসজিদের ইমাম সাহেবদেরও এখানে আসামি করা হয়েছে। তো স্পষ্ট এটা বোঝা যায় তারা আমাদেরকে হ্যায় করার জন্য এই কাজটা করছে। গত 5 আগস্ট কোনাবাড়ির ঠিক এইখানে গুলি করে হত্যা করা হয় হৃদয়কে। এরপর থেকেই তার মরদেহটিও গুম হয়ে গেছে। পরিবারের সদস্যরা বলছেন, বিচার তো দূরে থাক, তাদের মরদেহটি আগে বুঝিয়ে দেওয়া হোক। আদেও মরদেহ পাওয়া যাবে কিনা এবং বিচার হবে কিনা সেটি এখন দেখার অপেক্ষা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, কোনাবাড়ি, গাজীপুর। সরকার পতনের পর ব্যাপক হামলার মুখে পড়ে রাজধানীর আদাবর থানা। ভবনের প্রতিটি তলায় চালানো হয় লুটপাট। অস্ত্র থেকে শুরু করে এসি, ফ্যান, থানার সব ফার্নিচার, এমনকি টয়লেটের দরজাও খুলে নেওয়া হয়। এখন কোনো রকমে জোড়াতালি দিয়ে চলছে থানার কার্যক্রম। রাজধানীর থানার পুলিশিং কার্যক্রম নিয়ে রাব্বি সিদ্দিকের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন দিহান তালুকদার। 5 আগস্ট সরকার পতনের খবরে আদাবর থানায় ঢুকে শুরু হয় লুটপাট। ঘটনার দিন থানায় উপস্থিত পুলিশ সদস্যরা যমুনা নিউজকে সেদিনের বর্ণনা দেন। মামলার আলামত পুড়িয়ে দেওয়া সহ ভবনের প্রতিটি তলায় চলে লুটপাট। অস্ত্রাগারের তালা ভেঙে লুট হয় সব অস্ত্র, গোলাবারুদ। তালা ভেঙে খুইলা মানে লুট ফুলা ভরি লুট সব নিয়ে গেছে, বাদ নাই, এসিও খুলে নিয়ে গেছে সব। আর এটা ছিল আমাদের, এটা ছিল আলামত, এই আলামত পুরো ধ্বংসস্তূপ সব সাইকেলে ফেলছে, মানে ফুল সাইকেলে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনে কাজে যোগ দিয়েছে পুলিশ সদস্যরা। চালু হয়েছে থানার সেবা কার্যক্রম। মনোবল এখনো আমাদের, মানে মনোবল তো এখনো ওরকম ভাবে হাই হয় নাই। আশা করি হয়ে যাবে, সবাই আছে, মনোবল হাই আছে, কিন্তু কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। থানার কার্যক্রম শুরু হলেও ভুক্তভোগীদের ভিড় কম। পুলিশের নিরাপত্তায় সেনা সদস্যদের এখনও মোতায়েন রাখা হয়েছে। পুলিশ সদস্যরা থানায় ফিরলেও এখনও স্বাভাবিক হয়নি থানার কার্যক্রম। পুরো দমে পুলিশিং কার্যক্রম শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানালেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রিজন ভ্যানের পথ রোধ করে দাঁড়িয়ে আছে একা এক তরুণী, চোখে চশমা, কাঁধে ব্যাগ। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সাহসিকতার অন্যতম এক প্রতিচ্ছবি। নিজ বিশ্ববিদ্যালয়ের বড় ভাইকে পুলিশের হাত থেকে বাঁচাতেই জীবনের ঝুঁকি নিয়ে সেদিন যিনি এই প্রতিরোধ করে তুলেছিলেন, তার নাম নুসরাত জাহান টুম্পা। সাহসী নুসরাত যমুনা টেলিভিশনকে জানিয়েছেন সেদিনের ঘটনা। দেশ গড়ার কাজে এখনও অবিচল লক্ষ্যে ছুটে চলছেন তিনি। জুলাইয়ের শেষ দিন চলছিল ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের দেয়া কর্মসূচি মার্চ ফর জাস্টিস সফল করতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয় সেই আন্দোলনে। হাইকোর্টে জড়ো হতেই পুলিশের অতর্কিত হামলা। দুপুর 12:30টার দিকে হাইকোর্ট এলাকা থেকে আন্দোলনরত শিক্ষার্থী নূর আলম হাসানকে পুলিশ ধরে নিয়ে যেতে চাইলে নিজ বিশ্ববিদ্যালয়ের বড় ভাইকে শক্ত হাতে জড়িয়ে ধরে প্রতিরোধ করেন নুসরাত জাহান টুম্পা। এমনকি নূর আলমকে ভ্যানে তোলার পরও প্রিজন ভ্যানের সামনে বাধা হয়ে দাঁড়ান নুসরাত। বিক্ষুব্ধ তরুণী চিৎকার করে বলতে থাকেন, আমার উপর দিয়ে চালান। নুসরাতের সেই অদম্য সাহসিকতার গল্প দেশের সবারই জানা। জীবনটা হাতে নিয়েই দেশ সংস্কারে অকুতভয় নির্ভীক নুসরাত। পুলিশ ভাইয়ার কলারে ধরে বসেন পিছন থেকে। পরবর্তীতে আমি ভাইয়ার হাত ধরি যে আপনি তো নিতে পারেন না অন্যায়ভাবে। তো ওইখান থেকে যখন আমার হাত থেকে ছাড়াতে পারছিলেন না ভাইয়াকে, তো ওই পুলিশটা আমার হাতে আঘাত করেন। ফলে আমার হাতটা ছুটে যায় এবং ভাইয়াকে নিয়ে ওনারা সামনের দিকে চলে যায়। ইনস্ট্যান্ট আমার মাথার মধ্যে আসে যে আমাকে গাড়ির সামনে যে দাঁড়াতে হবে। গাড়ি ছেড়ে দিচ্ছিলেন ভাইয়াকে, আর ওই সময় আমার গাড়ির সামনে যে দাঁড়ানো। নুসরাতের এমন সাহসিকতায় বিস্মিত সেই সময় আটক হওয়া শিক্ষার্থী নূর আলমও বলেন, নুসরাতের মতো এমন শিক্ষার্থীদের জন্যই বাংলাদেশ দেখেছে নতুন সূর্য। আমি নিজেই ওর সাহস দেখে আমি হতবাক যে সে কি করছে এগুলো। তখন আমার রীতিমতো তাকে নিয়ে ভয় হচ্ছিল যে তার গায়ে যদি আঘাত করে, তার যেই কর্মকাণ্ড তখন সেটা আমার মনে হয় না শুধুমাত্র আমাকে অবাক করেছে, সারা বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরেও যারা দেখেছে তাদেরকে অবাক করেছে। এই আন্দোলনে যদি নুসরাতের মতো মেয়েরা না থাকতো
তাহলে আমার মনে হয় না এই আন্দোলন এতটা বেগ পেত। এই বিশেষ ঘটনার পর দেশজুড়ে দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতিতে ফুটে ওঠে নুসরাতের সেই সাহসিকতার গল্প। এমন ভালোবাসা আর সম্মানে আপ্লুত দুজনেই। সবাই যেরকম সম্মান ভালোবাসা দিচ্ছে, এগুলো আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে ভবিষ্যতে, যাতে আমাদের দেশে আরও যদি কেউ কখনো ক্ষতি করার চেষ্টা করেন এবং আমরা তখনও এই সেমভাবে আমরা হয়তো প্রতিবাদ করতে পারবো। আমাদের পরিবার রীতিমতো সারাদিন চিন্তায় থাকতো, আমার বোন, আমার আপু। তো শেষমেশ তাদেরকে এটাই বুঝ দিলাম যে তোমাদের ঘরে বাঘ জন্ম নিয়েছে, এটার দোষ তোমাদেরই নিতে হবে, এটার দায় তোমাদের নিতে হবে। সাম্প্রতিক বন্যা মোকাবেলায়ও কার্যকরী ভূমিকা রাখছেন নুসরাত আর নূর আলম। স্বপ্ন দেখেন বৈষম্যহীন বাংলাদেশের, যা নিশ্চিতে নিজেদের সবটুকু দিয়ে পালন করে যেতে চান কর্তব্য, দায়িত্ব। যেখানে সাধারণ মানুষ তাদের নিজের অধিকার, নিজের কথাটুকু বলতে পারবে, নিজের দেশটাকে নিজের দেশের মতো করেই চলাফেরা করতে পারবে, নিজের অধিকারগুলো বুঝে নিতে পারবে, ওইরকম একটা দেশ চাই। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে নিরাপদে থাকে, এই বাংলাদেশের যে মানুষগুলো আজ কষ্টে দিন কাটাচ্ছে, যে মানুষগুলো বন্যার পানিতে ভেসে যাচ্ছে, তাদের প্রতি আপনাদের সবার ভালোবাসা, সবার সাহায্য ঢেলে দিন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে প্রায় 2 সপ্তাহ ধরে আন্দোলন করছেন ঝিনাইদহ আইএইচটিসির ছাত্রীরা। অভিযুক্ত কার্তিক গোপালের অপসারণ চেয়ে দেয়া হয়েছে লিখিত অভিযোগ। প্রায় 12 বছর ধরে যৌন হয়রানি ও নির্যাতনের নানা অভিযোগ থাকলেও বহাল তবিয়তে থাকায় শিক্ষককে নিয়ে উত্তপ্ত শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে আছেন কার্তিক। বেশ কদিন ধরেই বিক্ষোভ চলছে ঝিনাইদহের ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি আইএইচটিতে। এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল ক্যাম্পাস। শিক্ষার্থীদের অভিযোগ, ডেন্টাল বিভাগের প্রধান কার্তিক গোপালের বিরুদ্ধে প্রায় 1 যুগ ধরে বিভিন্নভাবে হয়রানি ও যৌন নির্যাতনের শিকার নারী শিক্ষার্থীরা। আমার সিনিয়র জুনিয়রের সবার সামনে আমার শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। আমার নিজস্ব ঘনিষ্ঠ বান্ধবী, যিনি নিজেও সনাতন ধর্মাবলম্বী, তাকে সে দফায় দফায় কুপ্রস্তাব দেয়। সে যখন রাজি হয় না এবং তাকে পার্সোনাল চেম্বারে যখন ডাকে, তখন সে তার শ্লীলতাহানির চেষ্টা করে, তখন সে থাটায় তাকে একটা থাপ্পড় দেয়। 100 থেকে 150 জনের বেশি বোন স্টেটমেন্ট দিয়েছে তার এগেইনস্টে যৌন কেলেঙ্কারি। এটা খুবই দুশ্চরিত্র ব্যক্তির ক্ষেত্রেই করা সম্ভব। শিক্ষকের কাছ থেকে আমরা এগুলো আশা করি না। স্যারের বিরুদ্ধে যেগুলো অভিযোগ সম্পূর্ণ সত্য এবং 100% প্রমাণিত। এর প্রুফ আমাদের কাছে আছে, রেকর্ডিং আছে এবং ভিডিও আছে। আমাদের প্রশাসন কেন সময় নিচ্ছেন, বারবার আমাদের কেন হেনস্থা করতেছেন? কারণ যে অন্যায়কারী তার সঙ্গে কোনো আপোষ নাই। একটাই দাবি, ওনার পদত্যাগ চাই। ওনার মতো শিক্ষক আমাদের আইসিটিতে লাগবে না। দীর্ঘদিন ধরে লিখিত ও মৌখিক অভিযোগ দেয়া হলেও রহস্যজনক কারণে কোনো পদক্ষেপ নেয়নি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর থেকে আত্মগোপনে এই শিক্ষক। কর্তৃপক্ষের দাবি, পলাতক থাকায় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। যে কোনো আপনার ইনভেস্টিগেশন করতে গেলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। যারা এলিগেশন আসছে ভালো কথা, এই এলিগেশনের এগেইনস্টে ওদের কি বক্তব্য, এটা সব আমরা কম্পাইল করে আমরা পাঠিয়ে দেবো ওদের দপ্তরে। 2012 সালে যাত্রা শুরু ঝিনাইদহ আইএইচটির। এখানে 5টি বিভাগে লেখাপড়া করছে 350 জন ছাত্রছাত্রী। অভিযুক্তকে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। পদত্যাগ করে অথবা আমরা কলেজ ঘেরাও করব, কাউকে কলেজ থেকে বের হতে দিব না। জারিন অর্নি, যমুনা নিউজ। এস আলমের বিলাসবহুল গাড়ি কাণ্ডকে কেন্দ্র করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 3 বিএনপি নেতার সদস্যপদ প্রাথমিকভাবে স্থগিত করেছে কেন্দ্র। রোববার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উল্লেখ করা হয়, এই কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার সদস্যপদ প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। এর আগে শনিবার এই 3 নেতাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার এই 3 নেতার তদারকিতে কালুরঘাট বিসিক শিল্প এলাকায় এস আলম গ্রুপ চেয়ারম্যান ও তার পরিবারের 14টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলাচলের রাস্তায় ঘর তোলায় অবরুদ্ধ 25টি পরিবার। এতে চরম ভোগান্তিতে তারা। স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে দখলের অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন। ইউএনও বলছেন, এটি জমির সংক্রান্ত জটিলতা। সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন তিনি।
কোটালীপাড়ার বান্দল গ্রামের কর্মকার পাড়ায় বসবাস 25টি পরিবারের। খালপাড়ের কাঁচা এই রাস্তা দিয়ে প্রায় 50 বছর ধরে তাদের চলাচল। সম্প্রতি হঠাৎ রাতের আধারে সেই রাস্তায় তোলা হয়েছে ঘর, এতে অবরুদ্ধ পরিবারগুলো। পথের ভিতর ঘর উঠাইয়া মাটি কেটে রাস্তা কাটতে আটকে দিয়েছে, আমাদের অত্যাচার করছে, আমরা আর বাড়ি থেকে বের হইতে পারতেছি না। এই রাস্তাটা আমার ওই পেছনে জমি ছিল, ওই জমিটা কাইটে আমার বাবা রাস্তাটা তৈরি করছে। কোনো ঝগড়া বিপদ করি নেই, কিছু না, আমরা জানিও না। রাস্তা ছিল তো ব্রিটিশ আমলে, এই রাস্তা আমরা ছোটকালেরটাই দেখছি। ভুক্তভোগীদের অভিযোগ, এলাকার প্রভাবশালী সোহেল হাজরা এই ঘরটি তুলেছেন। এর প্রতিবাদ জানানোতে দেয়া হয়েছে হুমকি ধামকি, এতে ভুগছেন নিরাপত্তাহীনতায়, চেয়েছেন প্রতিকার। আমাদের এখানে এমন একটা পরিস্থিতি, একজন অসুস্থ হয়ে পড়লে তারা নিয়ে হসপিটালে যাওয়া যাবে না, তাদেরকে কান্দে করে নিয়ে যাব, এই হলো পথের অবস্থা। এখানে তার জায়গা আছে, আমারও জায়গা আছে, তার একার জায়গা না। আমাদের বিকল্প কোনো পথ নাই যেখান থেকে আমরা রাস্তায় বের হবো। যদি এই পথটা অবমুক্ত না করে তাহলে আমরা বাসায় বন্ধ হয়ে থাকতে হবে। বুড়া বুড়া লোক আমরা তো অসুস্থ হলে আমাকে তো হাসপাতালে নিতে পারবে না। 100% জায়গা রেকর্ড করছে, এই রেকর্ড সূত্রে কতগুলো জায়গা আমার নষ্ট করছে, দেখেন তুই করছে এখানে। ভুক্তভোগীদের দাবি, রাস্তা দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও অভিযুক্তের দাবি, জায়গার মালিক তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি। নিজে গিয়েছিলাম, জায়গাটা মীমাংসা হয়েছে এবং তারা ওই জায়গা থেকে রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে। এখনো কথা হলো, তারা হাঁটা চলার জায়গাটা ওকে করে দিচ্ছে, কি করে দিচ্ছে। অবরুদ্ধ হয়ে পড়া 25টি পরিবারের বেশিরভাগই সনাতন সম্প্রদায়ের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। চলমান বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি খাতে। আসছে মৌসুমে ফসল উৎপাদনে দেখা দেবে ধানের চারা সংকট। কৃষকদের এই সমস্যায় এগিয়ে এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্গত এলাকায় ধান চাষের জন্য বীজতলা তৈরি করছেন তারা। প্রায় 700 বিঘা জমিতে করা যাবে আবাদ। এমন উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ক্যাম্পাসে জমিতে বীজতলা তৈরি করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটি একাডেমিক কাজের কোনো অংশ নয়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ শিক্ষার্থীদের। প্রথম কাজ হচ্ছে লেট আমন যে ধান, এই ধানের সিডলিং কৃষককে সরবরাহ করা, এবং শুধু সিডলিং না, আমরা তাদেরকে সার কীটনাশক দিয়ে সাহায্য করব। খাদ্য সংকট মোকাবেলার লক্ষ্যে আমাদের এগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্সের পক্ষ থেকে আজকের এই উদ্যোগ। এখনও পানির নিচে কৃষি জমি। পানি নামার ধীরগতির কারণে ধানের চারা উৎপাদনে বীজতলা তৈরির সময় যাবে চলে। এতে নতুন সংকটে পড়বেন চাষিরা। আর তাই বন্যা পরবর্তী সময়ে কৃষকের সহায়তায় বিনামূল্যে নাবি আমন ধানের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা। এরই মধ্যে প্রস্তুতকৃত 12 একর জমিতে চলছে বিনা 17 ও ধানি গোল্ড জাতের বীজ বপনের কাজ, যা থেকে প্রায় 1000 কৃষক 700 বিঘা জমিতে করতে পারবেন ধানের আবাদ। কৃষি সেক্টরটা এই জন্যই হচ্ছে যে আমার মনে হয় যে এই সময় সবারই আসলে সবার জায়গা থেকে এসে এই ধরনের উদ্যোগে আসলে কন্ট্রিবিউট করা উচিত। এনি কাইন্ড অফ স্টেক হোল্ডার্স আমরা সবাই এগিয়ে আসবো, যাতে কৃষি সেক্টরটাকে আবার আমরা ঘুরে দাঁড়াতে পারি। 800 থেকে 1000 বিঘা জমিতে আমরা কৃষকদেরকে দিতে চাই, এবং পরবর্তীতে আমরা মিষ্টি আলু, রঙিন মিষ্টি আলু এবং সবজির বীজ কৃষকের মাঝে দিতে চাই। শিক্ষার্থীদের এমন উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন শিক্ষকরাও। পরিস্থিতি মোকাবেলায় কৃষিবিদদের দুর্গত এলাকায় কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। বীজতলা করে সেই চারা যদি কৃষকদেরকে দেই, পাশাপাশি বিভিন্ন কৃষি উপকরণ যেমন সার, কীটনাশক এগুলো যদি দেই, তাহলে কিন্তু আমাদের এটা সারা দেশের উপর খাদ্যের একটা ব্যাপক একটা আমাদের চাপ কমবে। পোলট্রি এবং লাইভ স্টক সেক্টরও আমাদের আরেকটা টিম কাজ করছে। সেখানে তারা হলো ভ্যাকসিনেশন, কিছু পরিমাণে মাছের পোনা বিতরণ এবং হলো পশু খাদ্য বিতরণের জন্য আমরা অলরেডি কিছু কাজ করেছি। এখানে এক্সপার্টিস আছে বা সামর্থ্য আছে, সেটুকু নিয়ে আমরা যদি কৃষকের পাশে দাঁড়াতে পারি, আমাদের বিশ্বাস যে কৃষকরা এখন যে সংকটের মুখোমুখি হবেন তা থেকে তারা উত্তরণ লাভ করবেন। বন্যা পরবর্তী সময়ে কৃষি সেক্টরের সংকট মোকাবেলায় কৃষি বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র শিক্ষক সমন্বয়ে একসাথে কাজ করার উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। প্রায় 4 মাস বন্ধ থাকার পর দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মৎস্য আহরণ।
ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে অবতরণ ঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রথম দিনে মাছের আহরণ কম, তবে এবছর রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা মৎস্য উন্নয়ন কর্পোরেশনের। দীর্ঘ 4 মাস 6 দিন পর মাছ আহরণ শুরু হওয়ায় চিরচেনা রূপে ফিরেছে রাঙ্গামাটির মৎস্য অবতরণ ঘাট। ক্রেতা বিক্রেতার হাঁক ডাক আর বেচাকেনায় সরগরম। তবে হ্রদে পানি বেশি থাকায় প্রথম দিনে মাছ ধরা পড়েছে কিছুটা কম। বেশিরভাগই কাচকি, চাপিলা সহ ছোট মাছ। মাছও গত বছর থেকে এবছর কম, পানি একটু বেশি হওয়ায় বেচা বিক্রি পাওয়ার পরে তাও বুঝতে পারবো যে আমাদের কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। মাছ ভালো হবে এটা আশাবাদ দিই আমরা সবাই, যেহেতু লেকে পানি আছে তাই আমরা আশাবাদী মাছ সামনে ইনশাল্লাহ ভালো হবে। এই ঘাটকে ঘিরে জীবিকা নির্বাহ করেন কয়েকশো শ্রমিক। প্রতি বছর মাছ ধরা বন্ধের সময় কর্মহীন থাকায় মানবেতর জীবনযাপন করতে হয় বলে অভিযোগ তাদের। একটা কর্ম প্রতিষ্ঠান যে আমাদের দাঁড় করে দেয়, আমরা ওখানে যে 3-4 মাস খাটতে পারবো। কোনো কাজ ছিল না, কর্ম ছিল না, অনেক কষ্ট করে চলছি। এখন ফিশারি করছি, আমরা সুন্দরভাবে চলবো। আহরণ করা মাছ যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। শুরুতে কম ধরা পড়লেও ধীরে ধীরে পরিমাণ বাড়বে বলে আশা বিএফটিসি কর্তৃপক্ষের। এখানে কোনো সমস্যা বা অন্য কোনো বিষয় থাকলে সেটা আমরা প্রশাসন মিলে এটা সমাধান করে দেব বলে তাদেরকে আশা দিয়েছি। এবছর যেহেতু পানির পরিমাণ অনেক বেশি, আমরা আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা আছে এই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের এখানে মৎস্য অবতরণ এবং শুল্ক আদায় করা সম্ভব হবে। এবছর কাপ্তাই হ্রদ থেকে ৮,০০০ টন মাছ আহরণের বিপরীতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১৬,৫০,০০,০০০ টাকা। মামুন রশিদ অফি, যমুনা নিউজ। রাশিয়ার বিরুদ্ধে এবার স্থানীয়ভাবে তৈরি উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। পুতিন বাহিনীকে ঠেকাতে ফার্স্ট পার্সন ভিউ প্রযুক্তি সম্বলিত এসব ড্রোনের সাহায্য নিচ্ছে জেলেনস্কি বাহিনী, যা ব্যবহার করে ফ্রন্টলাইনে বড় সাফল্যের দাবি কিয়েভ সেনাদের। নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানার পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম এই ড্রোন। গোপন আস্তানা থেকে পরিচালনা করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এসব ড্রোন। লক্ষ্য রুশ বাহিনীর সামরিক অবস্থান। গেল কয়েকদিন ধরে রুশ সেনাদের কাছে রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে এসব ড্রোন। রুশ সেনাদের বিরুদ্ধে এই প্রথম এ ধরনের ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। পুতিন বাহিনীর হামলা ঠেকাতে ব্যবহার করা হচ্ছে ফার্স্ট পার্সন ভিউ কিংবা এফপিভি প্রযুক্তি। কিয়েভের দাবি, রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করতে অত্যন্ত সফল এ ধরনের ড্রোন। এই ড্রোনগুলো রণাঙ্গনে বেশ প্রভাব ফেলেছে। এগুলো ব্যবহার করেই তাদের পিছু হটিয়েছি। রুশ সেনারা এই ড্রোনগুলোর কারণে অনেক আতঙ্কে থাকে। ফ্রন্টলাইনে নিয়ন্ত্রণ বাড়াতে এটা আমাদের ভালোই সাহায্য করছে। ফ্রন্টলাইনে যার নিয়ন্ত্রণ বেশি তারাই এগিয়ে থাকে। লক্ষ্যে অনেকটাই নির্ভুলভাবে আঘাত হানে উদ্ভাবিত এই ড্রোনগুলো, যার ধ্বংসযোগ্য ক্ষমতাও ব্যাপক বলে দাবি করছে ইউক্রেনের ড্রোন ইউনিটের সদস্যরা। কৌশলগত কারণে স্থানীয়ভাবে তৈরি এই এফপিভি ড্রোনগুলোর খুব বেশি তথ্য প্রকাশ করেনি ইউক্রেন। তবে এগুলো ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র খার্কিভ অঞ্চলে। গত কয়েক মাস ধরে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে জনপ্রিয়তা পাচ্ছে ফার্স্ট পার্সন ড্রোনগুলো। প্রায় 2.5 বছর ধরে যুদ্ধে পশ্চিমাদের দেয়া অস্ত্র ব্যবহার করলেও সম্প্রতি ড্রোন হামলার মধ্য দিয়ে কুরস্কে সফলতা পাচ্ছে ইউক্রেন। অনিক রহমান, যমুনা নিউজ। মারা গেল রাশিয়ার স্পাই তিমি হিসেবে আলোচিত হাভালদিমির। রোববার নরওয়ের সমুদ্র উপকূলে ভেসে ওঠে তিমিটির দেহ। তিমিটির মৃত্যুর খবরে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। 5 বছর আগে নরওয়েতে প্রথম দেখা মেলে বেলুগা প্রজাতির তিমিটির। শরীরের সাথে ছিল GoPro ক্যামেরা, যেটির গায়ে লেখা ছিল সেন্ট পিটার্সবার্গের ব্যক্তিগত যন্ত্র। সেখান থেকে ধারণা করা হয় হাভালদিমিরকে গুপ্তচর বৃত্তিতে ব্যবহার করে মস্কো। এছাড়া ভ্লাদিমির পুতিনের সাথে মিল রয়েছে তিমিটির নামের শেষ অংশের, যা উস্কে দেয় আলোচনা। বার্তা সংস্থা এএফপি জানায়, হাভালদিমিরের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মাত্র 15 বছরে মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তিমির মরদেহটি নেক্রোস্কোপির জন্য সংরক্ষণ করেছে নরওয়ে কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো প্রশাসন। এখনকার মতো এই ছিল যমুনা নিউজে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।